নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। আমরা জেনারেটিভ এআই নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি ইতিমধ্যে ২ টো ভিডিও আপলোড করেছি জেনারেটিভ এআই এর ওপর। তোমরা যদি আমার চ্যানেলে এই প্লেলিস্টে যাও, জেনারেটিভ এআই সম্পূর্ণ গাইড বাংলায়। তো এখানে তোমরা ২ টো ভিডিও পাবে। যেটা ১ম ভিডিওতে আমি জেনারেটিভ এআই এর বেসিক জিনিসগুলো সম্পূর্ণ ব্যাখ্যা করেছি। তো এখানে তোমরা পাবে যে জেনারেটিভ এআই কী সেটা আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝিয়েছি। আর তারপরে ওই একই ভিডিওতে তোমরা এভলিউশন অফ এআই, এআই এর বিবর্তন কিভাবে হয়েছে। জেনারেটিভ এআই তো একদিনে আসেনি। কিভাবে এটা এত উন্নত হয়েছে সেই জিনিসটা আমি দেখিয়েছি। ও তারপরে জেনারেটিভ এআই এর সাথে ইন্টারনেটের তুলনা করে আমি দেখিয়েছি যে জেনারেটিভ এআই কতটা সফল, ভবিষ্যতে কতটা সফল হতে পারে। তাহলে তোমরা এই ভিডিওটা আ ওপরের যে লিঙ্ক আছে তাতে ক্লিক করে দেখতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমি ফাউন্ডেশন মডেল, যেটা হলো জেনারেটিভ এআই বা এআই এর ভিত্তি, সেটা আমি ব্যাখ্যা করেছি। ফাউন্ডেশন মডেলের কী, কী ধরনের আছে সেটা ব্যাখ্যা করেছি। এবং এআই এর দুনিয়ায় মানুষ দুভাবে কাজ করে, যে বিল্ডার্স পার্সপেক্টিভ আর ইউজার পার্সপেক্টিভ। এটা নিয়ে এটাও আমি বুঝিয়েছি। বিল্ডার্স পার্সপেক্টিভ মানে যারা ফাউন্ডেশন মডেল তৈরি করে। ফাউন্ডেশন মডেল যেমন আমাদের আছে GPT-4, ক্লড, জেমিনাই। এই মডেলগুলো কিভাবে বানাতে হয় সেটা শেখা এই বিল্ডার্স পার্সপেক্টিভের অংশ। এর জন্য দরকার হলো ডিপ লার্নিং, ম্যাথামেটিক্স, পাইটর্চ এবং অনেক গভীর নলেজ। এটা গেল বিল্ডার্স পার্সপেক্টিভ। আর ইউজার পার্সপেক্টিভ, আর এখানে যারা এই মডেলগুলোকে ব্যবহার করে অ্যাপ্লিকেশন বানায়, মানে ওপেন এআই এর এপিআই কল করে ল্যাংচেন দিয়ে পাইপলাইন বানাও, র্যাগ ইমপ্লিমেন্টেশন করো। এটা অনেক বেশি অ্যাক্সেসিবল, বেসিক পাইথন জানলেই শুরু করা যায়। তো এই পরবর্তী ভিডিওটাও তোমরা ওপরের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখতে পারো। তো আজকে আমি এই যে প্লেলিস্টটা আছে জেনারেটিভ এআই সম্পূর্ণ গাইড বাংলা, তার ৩ নম্বর ভিডিও বানাতে চলেছি, যার টপিক হলো এআই ইঞ্জিনিয়ার রোড ম্যাপ। তো আমি বললাম যে বিল্ডার আর ইউজার পার্সপেক্টিভ আছে। এবার প্রশ্ন হলো তুমি কোন দিকে যাবে। তো এই ভিডিও থেকে তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত। আর তুমি যে কোন দিকে যাবে, বিল্ডার্স পার্সপেক্টিভ না ইউজার পার্সপেক্টিভ, তা নির্ভর করে তোমার ব্যাকগ্রাউন্ডের ওপরে। যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যারিয়ারের লক্ষ্য আছে। তোমার ক্যারিয়ারের লক্ষ্য কি? তুমি যদি রিসার্চ সায়েন্টিস্টের দিকে যেতে চাও, তার মানে বিল্ডার পার্সপেক্টিভ। তোমাকে ফাউন্ডেশন মডেল নিয়ে কাজ করতে হবে খুব গভীরভাবে। আর তোমাকে জানতে হবে এমএল, ডিএল, ম্যাথ, পাইটর্চ এইসব জিনিস। আবার সেকেন্ড ক্যারিয়ার লক্ষ্য যেমন এমএল ইঞ্জিনিয়ার আছে। এমএল ইঞ্জিনিয়ার হতে গেলে বিল্ডার প্লাস এমএল অপস জানতে হবে। এখানে তোমাকে ওই যে ফাউন্ডেশন মডেলগুলো আছে সেটা বানাতেই হবে না, তাকে ডিপ্লয়ও করতে হবে। তার জন্য তোমাকে ডেভঅপস জানা দরকার। এমএল ডিএল সিস্টেম তো জানা দরকার, তার সাথে ডেভঅপসটাও তোমাকে জানতে হবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই ইঞ্জিনিয়ার। বেসিক্যালি এখন এআই ইঞ্জিনিয়ারের খুবই ডিমান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। এআই ইঞ্জিনিয়ার ফুল স্ট্যাক তোমার যদি হতে হয় তাহলে তোমাকে এমএল এর বেসিক জানলেই হবে। তোমাকে ফাউন্ডেশন মডেল কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানলেই হবে, আর সফটওয়্যার ডেভেলপমেন্ট জানলে হবে। তো আমরা এই এআই ইঞ্জিনিয়ারের রোড ম্যাপে আজকে আলোচনা করব। তবে তুমি যদি বিল্ডার্স পার্সপেক্টিভের জিনিস জানো তাহলে অনেক ভালো ইঞ্জিনিয়ার হবে। কারণ তুমি বুঝবে যে মডেলের লিমিটেশন কোথায়। আমাদের যে ফাউন্ডেশন মডেল আছে তার লিমিটেশন কোথায়, কোন সিচুয়েশনে হ্যালুসিনেশন হয়, প্রম্পট কিভাবে প্রম্পট দিলে এটি সেরা আউটপুট দেবে, তো সেগুলো। তো তুমি যদি
বিল্ডার্স পার্সপেক্টিভও জানো, তাহলে তোমার স্যালারি অনেক বেশি হবে। তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি যে এআই ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদের কোন পথে এগোতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রোড ম্যাপটা আছে, এখানে প্রথমে আমরা আলোচনা করবো এই যে মডিউল 1টা আছে, ওয়ার্কিং উইথ এলএলএমস, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কিভাবে আমরা কাজ করব। তার আগে বলে দিই যে এই যে এলএলএম আছে, এই যে এলএলএম হলো আমাদের দু ধরনের হয়, ওপেন সোর্স আর ক্লোজ সোর্স। তো ক্লোজ সোর্স মডেলগুলো হলো ওপেন এআই এর GPT-4, বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তারা যে ফাউন্ডেশন মডেল বানিয়েছে সেগুলো ক্লোজ সোর্স। মানে সেগুলো যদি তুমি ব্যবহার করতে যাও তোমাকে টাকা দিতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, তারপরে তুমি ব্যবহার করতে পারবে এপিআই এর মাধ্যমে। ওপেন এআই যে কোম্পানি তার জন্য আছে GPT-4, GPT-4o, GPT-5 এগুলো। অ্যানথ্রোপিক যে কোম্পানি আছে তার জন্য আছে ক্লড। আর গুগল কোম্পানির জেমিনাই, এইসব ফাউন্ডেশন মডেল, এগুলো হলো ক্লোজ সোর্স। এগুলো কোম্পানির নিজের সার্ভারে থাকে আর এগুলোকে অ্যাক্সেস করতে হয় এপিআই এর মাধ্যমে। এইখানে এইসব কোম্পানিগুলো এপিআই এক্সপোজ করে দিয়েছে, তার কিছু সাবস্ক্রিপশন আছে, তুমি সেই সাবস্ক্রিপশনগুলো নিয়ে এই এপিআইগুলো ইউজ করতে পারো। তাহলে এখানে কি হচ্ছে, তুমি এপিআই এর মাধ্যমে ইউজ করছো কিন্তু কোড দেখতে পাচ্ছ না, যেটা কোম্পানিরা যেমন ওপেন এআই, অ্যানথ্রোপিক, গুগল এরা নিজেদের সার্ভারে রেখে দিয়েছে, তাই এটা ক্লোজ সোর্স। এবার আসি ওপেন সোর্স মডেলে। ওপেন সোর্স আছে মেটা অর্থাৎ ফেসবুক কোম্পানির লামা, মিস্ট্রাল কোম্পানির মিস্ট্রাল এআই, আর মাইক্রোসফট কোম্পানির ভি। তো এগুলো হলো ওপেন সোর্স কারণ এগুলোর কোড বেস ফ্রিলি অ্যাভেলেবেল, তুমি ডাউনলোড করে নিজের মেশিনে চালাতে পারো আর কাস্টমাইজ করতে পারো। এগুলো তুমি বিভিন্ন ওয়েবসাইট আছে ওদের, ওই ওয়েবসাইট থেকেই তুমি পেয়ে যাবে। তো ক্লোজ সোর্সে আমি বললাম যে তুমি এপিআই দিয়ে অ্যাক্সেস করতে পারো, এখানে এপিআই বেস অ্যাক্সেস আছে। এখন দেখে নেওয়া যাক যে ওপেন এপিআই ওপেন এআই এর এপিআই ইউজ করে পাইথনে তুমি কিভাবে এই ক্লোজ সোর্স মডেল ইউজ করতে পারো। তো এখানে তোমরা এই কোড স্নিপেটটা দেখতে পাচ্ছ, এখানে আমি ইম্পোর্ট ওপেন এআই করেছি। তো ইম্পোর্ট ওপেন এআই করে আমি একটা ক্লায়েন্ট তৈরি করে নিচ্ছি, যেখানে তুমি ওপেন এআই এর ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন নিয়ে তোমাকে একটা এপিআই কি দেবে, সেই এপিআই কি দিয়ে তুমি এই ক্লায়েন্টটা তৈরি করতে পারো। আর এই ক্লায়েন্ট তৈরি করে তুমি ওপেন এআই এর যে কোনো মডেল যেমন GPT-4, GPT-4o বা GPT-5 এই মডেলগুলোকে কল করে তুমি একটা ছোট্ট চ্যাটবট বানিয়ে নিতে পারো। এখানে আমি বেসিক এপিআই কলটা দেখিয়েছি, এখানে যে ক্লায়েন্টটা আমি তৈরি করেছি সেখান থেকে এই যে মেথডটা যেটা কল করে আমি GPT-4 মডেল ইউজ করে এইখানে আমি মডেলকে জিজ্ঞেস করছি যে বাংলায় পাইথন সেটা কি বুঝিয়ে দাও। এই ইনস্ট্রাকশনটা আমি মডেলকে দিচ্ছি। তো এই এপিআইটা কল হয়ে আমাদের কাছে রেসপন্স চলে আসবে। আর আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছ আমাকে এই যে বড় মডেলটা আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা আমার লোকাল কম্পিউটারে চালাতে হচ্ছে না, এটা হলো ওপেন এআই এর সার্ভারেই চলছে। আমি শুধু এপিআই কল করে ওই এলএলএমটা ব্যবহার করে এখানে রেসপন্স পেয়ে যাচ্ছি। তো ক্লোজ সোর্স ওপেন সোর্স তো আমাদের বোঝা হলো। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেমওয়ার্কে। এখানে আমরা যদি এআই অ্যাপ্লিকেশন বানাতে চাই তাহলে এই ফ্রেমওয়ার্কটা আমাদের শিখতেই হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে ডান দিকে আছে ল্যাংচেন। তো ল্যাংচেন হলো সেই ফ্রেমওয়ার্ক
এটা এআই অ্যাপ্লিকেশন বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এটা পাইথনের ফ্রেমওয়ার্ক। তো তোমার যদি পাইথন জানা থাকে তুমি এই ফ্রেমওয়ার্ক দিয়ে এআই অ্যাপ্লিকেশন বানাতে পারো। আহ, এটা অনেকটা লেগো ব্লকের মতো তোমরা বলতে পারো। তোমরা সবাই লেগো ব্লক শুনেছো, যে ছোট ছোট ব্লক আছে সেটা দিয়ে আমরা বড় কিছু বানাতে পারি। এর বিভিন্ন পিস আছে, এগুলো জুড়ে জুড়ে তুমি যেরকম একটা আহ, কোনো শেপ, কার, রোবট এইসব বানাতে পারো খেলনা, সেই রকমই ল্যাংচেন যে ফ্রেমওয়ার্ক আছে এখানেও যে জিনিসগুলো আছে সেগুলো লেগো ব্লকের মতো কাজ করে, সেগুলো জুড়ে জুড়ে তুমি এলএলএম বেস অ্যাপ্লিকেশন বানাতে পারো। পরে আমি শুধু ল্যাংচেন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এখন মোটামুটি ওপর ওপর এই জিনিসটা বুঝে নেওয়া যায়। ল্যাংচেনের মূলত 6টি কম্পোনেন্ট আছে। তো সেই কম্পোনেন্টগুলো হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাংচেনের মূল কম্পোনেন্টগুলো হলো, 1 নম্বরে আছে মডেল, যেগুলো এলএলএমগুলোকে কানেক্ট করে। আমাদের 2 নম্বরে আছে প্রম্পটস। 2 নম্বরে আছে আমাদের প্রম্পটস, যেগুলো টেমপ্লেট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। 3 নম্বরে আছে চেন অথবা এলসিএল, ল্যাংচেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। এটা হলো ল্যাংচেনের বিভিন্ন যে স্টেপসগুলো আছে লেগো ব্লকস, সেগুলোকে জোড়ার কাজ করে। 4 নম্বরে আছে মেমোরি, এগুলো হলো আমাদের চ্যাটবট। ল্যাংচেন দিয়ে যদি আমি একটা চ্যাটবট অ্যাপ্লিকেশান বানাই, তার কনভারসেশন বা যে ল্যাংচেনের সাথে আমাদের যেসব কথাবার্তা হয় সেই সব কনভারসেশনগুলোকে মনে রাখে, তার জন্য হলো মেমোরি। 5 নম্বর আছে আমাদের ইন্ডেক্স, আমাদের যে কোনো ডকুমেন্ট থেকে যদি তথ্য খুঁজতে হয় সেটা ইন্ডেক্স করে। 6 নম্বরে হলো এজেন্ট। এজেন্ট নিজে সিদ্ধান্ত নিয়ে টুলস তৈরি করে। তো পরের মডিউলে আমরা এটা এই সব কম্পোনেন্টসগুলো এক একটা করে গভীরভাবে জানবো। তো মডিউল 1-এ আমরা গেল যে এলএলএম দিয়ে কিভাবে কাজ করে এই জিনিসটা দেখলাম, যে এপিআই অ্যাক্সেস, লোকাল মডেলস এবং ল্যাংচেন। এবার মডিউল 2-তে আসি। মডিউল 2-তে আমরা দেখব যে ইমপ্রুভ আউটপুট কোয়ালিটি, মানে এলএলএম এর আউটপুটের কোয়ালিটি কীভাবে বাড়ানো যায়। এখানে 3টে টেকনিক আছে আমাদের কাছে: প্রম্পট ইঞ্জিনিয়ারিং, র্যাগ এবং ফাইন টিউনিং। তো এখানে প্রথমে আসি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের শেখানো হয় যে এলএলএমকে আমরা কীভাবে এমন প্রশ্ন করব যাতে সে সেরা উত্তর দেয়, মানে কীভাবে ডিসক্রিপটিভ ওয়ে আর বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন টেকনিক্স আছে, যে আমরা এলএলএমকে প্রশ্ন করতে পারি যাতে সে পারফেক্ট উত্তর দেয়। এবার আসি প্রম্পটিং এর ধরনের উপর, মানে এলএলএমকে কত রকমভাবে প্রশ্ন করা যায়। তো আমাদের অনেকগুলো টেকনিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি টেকনিকগুলো লিখেছি, যেরকম আমাদের প্রথমে হলো জিরো শট প্রম্পটিং। তো জিরো শট প্রম্পটিংটা কি? এখানে এআইকে সরাসরি প্রশ্ন করা হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না। যেরকম আমি সরাসরি এআইকে জিজ্ঞেস করলাম যে এই বাক্যটির অনুভূতি কি সেটা বলো, আজকে খাবার খুব সুস্বাদু ছিল। এখানে এআইকে সরাসরি একটা প্রশ্ন করা হয়েছে, কোনো রকম উদাহরণ বা কোনো কিছু গাইডেন্স কিছু দেওয়া হয়নি। এখানে এআইয়ের উত্তর হতে পারে যে ইতিবাচক বা পজিটিভ। তো সহজ কাজের জন্য এটা ব্যবহার করা হয়, কোনো এক্সাম্পল দিতে হয় না। এটা হলো জিরো শট প্রম্পটিং। তারপর হলো ফিউ শট প্রম্পটিং। তো ফিউ শট প্রম্পটিংয়ে হলো আমরা জিরো শট প্রম্পটিংয়ের মতো উদাহরণ না দিয়ে এখানে কিছু উদাহরণ দিয়ে দিই, যাতে এআইয়ের বুঝতে সুবিধা হয় আসলে কি প্রশ্ন করা হচ্ছে। এআই অ্যাকচুয়ালি এই প্যাটার্ন থেকে উত্তর দেয়। যেরকম আমরা কিছু উদাহরণ দিলাম যে বাংলায় অনুবাদ করো ক্যাট, বিড়াল, ডগ, কুকুর, সেই রকমভাবে ফিশ এর উত্তর এইরকমভাবে আসবে, ফিশ মানে মাছ। তাহলে 2-3টে উদাহরণ দিলে এআই প্যাটার্ন ধরে ফেলে এবং জটিল কাজ খুব কার্যকর হয়। তারপর হলো চেন অফ থটস। তো চেন অফ থটসটা কি? এআইকে ধাপে ধাপে চিন্তা করতে শেখানো।
এতে আরো অ্যাকুরেট উত্তর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেরকম আমি একটা প্রম্পট এখানে দিতে পারি যে, রামের কাছে ১০ টি আম আছে, সে ৩ টে খেলো, তারপর ৫ টি কিনল। এখন কত আছে? এটা যদি আমি বললাম যে ধাপে, ধাপে হিসাব করো। তাহলে ধাপে, ধাপে হিসাব করবে এরকমভাবে যে শুরুতে ১০ টা ছিল, ৩ টে খাওয়ার পর 10 - 3 7 টা হলো এবং ৫ টা কেনার পর সেই ৭ টার সাথে আরো ৫ টা যোগ হয়ে ১২ টা হলো। এইভাবে ধাপে, ধাপে আ এআই চিন্তা করে উত্তর দেয়। ৪ নম্বর হলো রোল প্রম্পটিং। তো রোল প্রম্পটিংটা হলো তুমি আ এআইকে একটা নির্দিষ্ট রোল দিয়ে দাও, নির্দিষ্ট ভূমিকা দিয়ে দাও আর বলো যে তার মতো করে ভাবতে। এখানে রোল হতে পারে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আ ব্যারিস্টার, উকিল। তো এইভাবে তুমি রোল দিয়ে তাকে আ প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। যেরকম তুমি একজন অভিজ্ঞ ডাক্তার। এইখানে আমি এআইকে অভিজ্ঞ ডাক্তারের রোল দিয়ে দিচ্ছি। এবার আমি জিজ্ঞেস করছি যে আমার মাথা ব্যথা হচ্ছে, কী করব? এখানে এআই উত্তর দিতে পারে যে জল কম খাওয়ার জন্য তোমার মাথা ব্যথা হচ্ছে। আর জল বেশি করে খাও। আর তাতেও যদি না কমে কোনো বিশেষজ্ঞকে দেখো। এখানে ডাক্তারের মতো তোমাকে উত্তর দেবে। তো এটা হলো রোল প্রম্পট। আর তারপর আছে আউটপুট ফরম্যাট। মানে তুমি উত্তর কিরকমভাবে পেতে চাও, সেই ফরম্যাটটা তুমি স্পেসিফাই করে দিতে পারো। এখানে আউটপুট ফরম্যাট স্পেসিফিকেশন হতে পারে জেসন, টেবিল বা লিস্ট, এইসব হতে পারে। যেরকম আমি বলছি যে এলএলএমকে ৩ টি ফলের নাম জেসন ফরম্যাটে দাও। তাহলে সে এইরকমভাবে আমাকে দেবে ফ্রুটস আর অ্যারের ভিতরে আম, কলা, লিচু এইভাবে। এরকম জেসন, বুলেট পয়েন্ট, টেবিল, মার্কডাউন যেকোনো ফরম্যাটে তুমি চাইতে পারো। তো এটা আমাদের গেল আ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কত রকমের প্রম্পট ইঞ্জিনিয়ারিং হয় সেটা আমরা দেখলাম। তো মডিউল 2 এর পরবর্তী অংশ হলো RAG। RAG হলো এই যে মডিউলটা যে ইমপ্রুভ আউটপুট কোয়ালিটি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আ অংশ RAG। RAG এর ফুল ফর্ম হলো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। তো এখানে যে এলএলএম আছে, ধরো GPT-4 বা Claude, এই মডেলগুলো ট্রেনিং এর পরে আর কিছু শেখে না। আর এর ড্রব্যাকস হলো যেমন তোমার কোম্পানির নিজের ডকুমেন্টস, পলিসি, কাস্টমার ডেটা, এগুলো হলো মডেল জানে না। যেহেতু এগুলো প্রাইভেট ডকুমেন্ট, তাই এগুলো মডেল জানে না। কিন্তু তুমি চাইছো যে তোমার এআই তোমার কোম্পানির যে পলিসি ডকুমেন্ট আছে সেটা দেখে প্রশ্নের উত্তর দিক। কিন্তু মডেলকে সেই ডকুমেন্ট তুমি যদি সরাসরি দাও, এটা অনেকগুলো পাতার হতে পারে, ৫০০, ১০০০, এতগুলো পেজ থাকতে পারে। তাহলে এতগুলো তুমি মডেলকে দিতে পারবে না। কারণ কনটেক্সট উইন্ডোতে ধরবে না। টোকেন কস্ট অনেক বেশি লাগবে, ধীরে কাজ করবে। তো এই যে RAG আছে, RAG হলো এই সমস্যা তোমার সমাধান করে দেয়। তো আমরা RAG কীভাবে এই সমস্যাটা সমাধান করে এটা একবারে চট করে দেখে নিই। তো এইখানে এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ যে RAG পাইপলাইন কীভাবে কাজ করে। তো এখানে ১ম ধাপে আছে, ১ নম্বরে আছে আমাদের ডকুমেন্টস। এই ডকুমেন্টসে কী থাকতে পারে? পলিসি, ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেনস, টিকিটস, এই ধরনের ডকুমেন্টস হতে পারে। তো এইখানে আমাদের ডকুমেন্টসটা আমার কাছে এলো। ডকুমেন্টস আমি কোথাও একটা স্টোর করে নিলাম। তো ডকুমেন্টস স্টোর করার পরে তারপরে হলো আমার কাজ হলো এখানে চাঙ্কিং। তো চাঙ্কিং মানে হলো ছোট, ছোট টুকরো করা। যেরকম আমার একটা ১০০০ পেজের ডকুমেন্ট আছে, সেগুলোকে আমি ছোট, ছোট চাঙ্কে বা টুকরো করে ডিভাইড করে, প্রতিটি চাঙ্ক হতে পারে যে আমার ১০০ ওয়ার্ডের বা ২০০ ওয়ার্ডের। যেরকম আমার যদি ৫০০ পাতার একটা ডকুমেন্ট থাকে, তাহলে আমি ১০০, ১০০ করে আমার ৫ টা চাঙ্ক হবে। তো এইরকমভাবে আমার ৫ টা চাঙ্ক হয়ে গেল এখানে, বা ৫ টা টুকরোতে আমি ভেঙে ফেললাম এই স্টেপে। তার পরবর্তী স্টেপ আছে আমাদের এমবেডিং। আমাদের এই যে
১০০টা করে আমরা ছোট, ছোট টুকরো ভেঙে ফেলেছি এই যে ডকুমেন্টকে। এই প্রত্যেকটি টুকরোর একটা আ নিউমেরিক রিপ্রেজেন্টেশন বানানো। সেটাই হলো ভেক্টর। ভেক্টরে কনভার্ট করা। এই এমবেডিং এর স্টেপে আমরা সেইগুলো করি। মানে এই যে ১০০টা ওয়ার্ড আছে সেগুলোকে আমরা ভেক্টরে বা নাম্বারে রিপ্রেজেন্ট করি। যেমন এই ভেক্টরে আমি যদি একটা উদাহরণ দিই, কলকাতা ভারতের একটি শহর। এইটাকে আমি ভেক্টরে যদি আ রিপ্রেজেন্ট করি তাহলে এইরকমভাবে আমার ভ্যালুগুলো আসবে। একটি ভেক্টরের ভিতরে 0.23 এইরকম একটা বড় নাম্বার আসবে। তো আমরা এই এমবেডিং স্টেপে সেই ভেক্টরে কনভার্সনটা করি। তো এইখানে মূলত আমাদের ভেক্টরের যে টেক্সট আছে তার মানেগুলোকে ক্যাপচার করি। মানেগুলোকে নাম্বারে কনভার্ট করে স্টোর করি। এর পরের ধাপ মানে ভেক্টর ডিবি। তো এই যে ভেক্টরগুলো আমরা বানিয়েছি সেগুলো স্টোর করার জন্য স্পেশাল ডেটাবেস আছে। এগুলোকে আমরা রিলেশনাল ডেটাবেস যেমন সিকিউএল আ বা নন রিলেশনাল মঙ্গোডিবি এইগুলোতে স্টোর করতে পারি না। তার জন্য আমাদের স্পেশাল ডেটাবেস আছে। যেমন পাইনকোন, ফায়াস, ক্রোমা। তো এইগুলোতে আমরা ওই ভেক্টরগুলোকে স্টোর করি। তাহলে আমাদের এই যে ডকুমেন্ট স্টোরিং এর প্রসেসটা হয়ে গেল। এইটা গেল আমাদের ওই ডকুমেন্টকে ভেক্টরে কনভার্ট করে স্টোর করা। তো এখানে ডক টু ভেক্টর অ্যান্ড স্টোর। ডক থেকে আমাদের ভেক্টর হলো। আর সেই ভেক্টরগুলোকে আমরা স্টোর করছি ভেক্টর ডেটাবেসে। এবার আমরা পরবর্তী ধাপে দেখব যে এইটা কিভাবে কাজ করে। যে আমি পার্সোনাল ডকুমেন্টকে ভেক্টরে স্টোর করে দিয়েছি। এবার এবার ইউজার এসে কিছু প্রশ্ন করলো। যেরকম তোমার কোম্পানির একটা রিফান্ড পলিসি আছে। তোমার একটা ই-কমার্স প্ল্যাটফর্ম বা ই-কমার্স কোম্পানি আছে, সেখানে তার রিটার্ন পলিসি আছে। সেই ডকুমেন্টটাকে আমি ভেক্টর করে স্টোর করে দিলাম। এবার ইউজার এসে যখনই প্রশ্ন করবে যে সে রিফান্ড কিভাবে নেবে, সেটা হলো পলিসি ডকুমেন্ট, সরি, সেটা হলো রিফান্ড ডকুমেন্টে লেখা আছে, সেটা অলরেডি ভেক্টর আছে। তাহলে আমরা কী করি, ইউজার যখন প্রশ্ন করবে সে প্রশ্নের একটা ভেক্টর জেনারেট করে নেব। প্রশ্নেরও একটা ভেক্টর মানে প্রশ্নের মানের একটা নাম্বার রিপ্রেজেন্টেশন করে নিয়ে পরবর্তী যে ধাপ আছে তাহলে সেটার সিমিলারিটি আমি বের করব। আমার কাছে অলরেডি পলিসি ডকুমেন্ট স্টোর হয়ে আছে বিভিন্ন চাঙ্কে। তো ডিবির কাছে আমি এই যে কোয়েরির যে ভেক্টরটা জেনারেট হয়েছে তার সাথে এইখানে যেটা স্টোর আছে তার সিমিলারিটি বের করব, যে কোন চাঙ্কটা সবচেয়ে বেশি সিমিলার। এখানে আমি সিমান্টিক সিমিলারিটি সার্চ করি। সিমান্টিক মানে যে মানের, আমাদের যে মানের সিমিলারিটি। আর সিমিলারিটি চেক করার পরে এই যে ধাপটা, যে চাঙ্ক স্টপ কে রেজাল্টস, আমি যদি এই কে এর জায়গায় যে কোনো মান হতে পারে, আমি যদি একটা মাত্র চাঙ্ক চাই, একটা বা দুটো বা তিনটে, এরকম তিনটে সিমিলার ভেক্টর স্টোর থেকে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমাকে পুরো এই যে 500টা পেজের যে ডকুমেন্ট আছে পুরোটাকে আনতে হচ্ছে না। আমি দুটো সিমিলার, যেমন কে এর মান আমার যদি 2 হয়, তার মানে এই যে প্রশ্নের রিলেভেন্ট রিফান্ড কিভাবে নেবো, এই প্রশ্নের কাছাকাছি যে দুটো ভেক্টর আছে তাহলে সেটাকে আমি নিয়ে চলে আসতে পারছি। যেরকম ধরো V1 আর V2। তাহলে আমার এখানে 500টার বদলে 200 ওয়ার্ডের দুটো চাঙ্ক আমি এখানে প্রশ্নের সাথে জুড়ে দিচ্ছি কনটেক্সট হিসাবে। তাহলে আমার যে কনটেক্সটের উইন্ডো যেটা আছে, যে বড় ডকুমেন্টস আমি এলএলএমকে পাঠাতে হচ্ছে না। আমার এখানে 200 ওয়ার্ডের একটা ডকুমেন্ট আর এই প্রশ্নটা আমি এখানে অ্যাসেম্বলি করছি এই স্টেপে। অ্যাসেম্বলি করে তারপরে এলএলএমকে পাঠাচ্ছি। এলএলএম এর কাছে এই যে রিফান্ড পলিসি আমাদের যে আছে তার কোনো ধারণা নেই।
কিন্তু আমি 500টা পেজের ডকুমেন্ট না দিয়ে ওকে ভেক্টর দিচ্ছি, সরি, ওকে দুটো 100টা পেজের চাঙ্ক আর কোশ্চেনটা প্রোভাইড করছি, তাহলে এখন এলএলএম এর কাছে সাফিসিয়েন্ট কনটেক্সট আর প্রশ্ন দুটোই আছে। তো এই দুটো দেখে এবার এলএলএম উত্তর দেবে। আর ফাইনাল উত্তর সে দিচ্ছে যে রিফান্ড তুমি 7 দিনের মধ্যে পাবে, যেটা আমাদের ধরো এই যে রিফান্ড পলিসি ডকুমেন্টে লেখা আছে। এইভাবেই RAG অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন কাজ করে। এটা প্রাইভেট ডকুমেন্ট থেকে উত্তর খোঁজার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আমাদের মডিউল 2 অর্থাৎ ইমপ্রুভ আউটপুট কোয়ালিটি 3 নম্বর টেকনিক হলো ফাইন টিউনিং। এখানে দেখতে পাচ্ছ ফাইন টিউনিং কখন করা হয়, কখনো কখনো শুধু প্রম্পট দিয়েই কাজ হয় না, তখন দরকার ফাইন টিউনিং। মডেলকে নিজের ডেটা দিয়ে রিট্রেন করা, মানে আবার ওটাকে ট্রেন করা। কিন্তু ফুল ফাইন টিউনিং করতে গেলে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়, তাই পপুলার টেকনিক এখানে হচ্ছে লরা। তো লরার ফুল ফর্ম হলো লো র্যাঙ্ক অ্যাডাপশন, এটি একটি লাইট ওয়েট মেথড। এছাড়া হাগিং ফেস পিএফটি লাইব্রেরি দিয়ে করে এই ফাইন টিউনিংয়ের কাজ। আর আমাদের কখন ফাইন টিউনিংয়ের দরকার হয়, মডেলকে স্পেসিফিক ডোমেনের ভাষায় কথা বলাতে হবে, তখন আমাদের ফাইন টিউনিং দরকার হয়। যেরকম তুমি একটা মডেল ট্রেন করতে চাচ্ছ শুধুমাত্র মেডিকেলের জন্য, সে মেডিকেল রিলেটেড সব কিছু প্রশ্নের উত্তর দেবে, তখন তুমি ফাইন টিউনিং করতে পারো। এছাড়া লিগাল, মানে আইনত কোনো ব্যাপারে তুমি একটি মডেলকে ফাইন টিউন করতে চাইছো, এখানে নির্দিষ্ট আউটপুট ফরম্যাট যখন সব সময় দরকার হয় তখন তুমি ফাইন টিউনিং করতে পারো। এছাড়া যে র্যাগ আছে, যেটা ইম্পর্টেন্ট একটা টেকনিক, সেটা যদি কাজ না করে তাহলে ফাইন টিউনিং দরকার হয়। কিন্তু এখানে সাধারণ রুল হলো আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা, তারপর র্যাগ, তারপর যদি কাজ না করে আমরা ফাইন টিউনিং এর দিকে যাই। তাহলে আমাদের মডিউল 2টা বোঝা হয়ে গেল। এরপর আমি পরবর্তী মডেলে যাব। পরবর্তী মডেলটা খুব গুরুত্বপূর্ণ। আর এখন পরবর্তী মডেল নিয়ে কাজ চলছে, এবং আমরা পরবর্তী মডেল যে এআই এজেন্ট এখন দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করছি। তো এআই এজেন্ট বোঝার আগে এটা বুঝতে হবে চ্যাটবট আর এজেন্টের মধ্যে পার্থক্যটা কি। তো আমি যদি পার্থক্যটা দেখাই, তো চ্যাটবট কি করে, চ্যাটবটকে তুমি শুধু প্রশ্ন করো আর একটা উত্তর পাও, শুধু এটুকুই। মানে হলো টেক্সট ইন টেক্সট আউট, অথবা ইমেজ দিয়ে তুমি প্রশ্ন করতে পারো, তার উত্তর পাবে। চ্যাটবট নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, এটা হলো চ্যাটবট। আর এআই এজেন্ট কি করে, এআই এজেন্ট নিজে সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র যে প্রশ্নের উত্তর দেয় তা না, নিজে সিদ্ধান্ত নেয়, টুল বেছে নেয় আর অ্যাকশন নেয়। তাহলে এআই এজেন্ট হলো আমাদের এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্লাস টুলস। আর এআই এজেন্ট কাজ করে হলো রিঅ্যাক্টিভ লুপে। এখানে যেরকম তুমি দেখতে পাচ্ছ যে এআই এজেন্ট প্রথমে দেখে যে তার কোনো টুল দরকার আছে কিনা, সেই অনুযায়ী সে অ্যাক্ট করে, সে অর্থাৎ টুল ব্যবহার করে। রিজনে সে খোঁজে যে কোন টুল দরকার, তারপর অ্যাক্ট করে। টুল আইডেন্টিফিকেশন হয়ে গেলে সে সেই টুলটা ব্যবহার করে। তারপর 3 নম্বরে অবজার্ভ, মানে হলো রেজাল্ট দেখে, রেজাল্ট দেখে যদি ঠিকঠাক মনে হয় তাহলে 4 নম্বর রিভিশনে আনসার তৈরি করে। আর মাঝখানে আমাদের এলএলএম অর্থাৎ ব্রেন আছে, ব্রেন আর প্লাস টুলস, এটা দিয়েই কাজ করে এআই এজেন্ট। আর এই টুলগুলো কী কী হতে পারে, যেরকম ওয়েব সার্চ, তোমার কোনো ইনফরমেশান খোঁজার জন্য, রিয়েল টাইমের কোনো ইনফরমেশান খোঁজার জন্য,
ওয়েব সার্চ টুল ইউজ করবে। সিকিউএল কোয়েরি বা ডেটাবেস কোয়েরি করার জন্য ডেটাবেস টুল ইউজ করবে। পাইথনের কোনো কোড চালাতে গেলে কোড রান টুল ইউজ করবে। মেল, ক্যালেন্ডার, কোনো ইমেল করার জন্য ইমেল এপিআই ইউজ করবে। ক্যালেন্ডার করার জন্য ক্যালেন্ডার এপিআই ইউজ করবে। অর্ডার ট্র্যাক করার জন্য বুকিং টুল ইউজ করবে। তো আমি বলেছি যে এআই এজেন্ট রিঅ্যাক্টিভ লুপে কাজ করে। তো একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক যে এটা কিভাবে কাজ করে। একটা অর্ডার ট্র্যাকিং এর উদাহরণ দিয়ে এখানে একটা অর্ডার ট্র্যাকিং এর উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, যেরকম ইউজার কোশ্চেন করেছে যে আমার অর্ডার 1 2 3 4 5 অর্ডার নাম্বার, এর ডেলিভারি কবে হবে। তো বেসিক্যালি এখানে প্রথমে আমাদের আসবে রিজন। তো রিজনে এআই এজেন্ট দেখছে যে এটা একটা অর্ডার ট্র্যাকিংয়ের কোশ্চেন, তাহলে তাকে হলো অর্ডার ডেটাবেস টুল দিয়ে এটাকে সার্চ করতে হবে। তো এখানে এজেন্ট অর্ডার ডিবি টুল ব্যবহার করবে। তারপর অ্যাক্টে হলো ও অর্ডার ডিবিতে কোয়েরি করবে বললো যে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার হোয়ার আইডি, এই আইডিটা দিয়ে ডেটাবেস থেকে খুঁজছে। এবং তারপর হলো অবজার্ভ, ডিবি থেকে সে রেজাল্ট পেলো। তারপর রিজন, এখন এআই এজেন্ট দেখছে যে তার কাছে সমস্ত তথ্য আছে কিনা, আর টুল লাগবে কিনা। যদি আর টুল না লাগে তাহলে লুপ শেষ হয়ে সে আনসার তৈরি করে দেবে। আর যদি আরও টুল লাগে তাহলে সে আবার এইভাবে রিজন, অ্যাক্ট, অবজার্ভে যাবে এবং শেষে দেখবে যে তার কাছে সব তথ্য আছে কিনা। যদি সব তথ্য মিলে যায় তাহলে সে আনসার তৈরি করে দেবে এবং ইউজারকে সেই আনসারটা দিয়ে দেবে, যেরকম আপনার অর্ডার আগামীকাল ডেলিভার হবে। তাহলে এখানে এজেন্ট হলো ডেটাবেস টুল ব্যবহার করলো সিকিউএল কোয়েরি করার জন্য। তো আমাদের এআই এজেন্টের পরে যে পরবর্তী মডেল আছে সেটা হলো এলএলএম অপস। তো বেসিক্যালি আমাদের এলএলএম অ্যাপ্লিকেশনের শুধু কোড লিখলে বা ডিপ্লয় করলে চলে না। আমাদের ডিপ্লয়মেন্টের আগে যেসব গুরুত্বপূর্ণ অপারেশনস থাকে, যেরকম ইভ্যালিউশনস, মনিটরিং, ডিপ্লয়মেন্টের পরে মনিটরিং, ডিপ্লয়মেন্টের আগে এভালিউশন, আর ডিপ্লয়মেন্টের আগে ভার্সানিং, এইসব জিনিসগুলো আমাদের করতে হয়। তো আমরা মডিউল 4 এলএলএম এ অপশন এইসব জিনিস নিয়েই আলোচনা করব। এখানে বিভিন্ন এভলিউশন ফ্রেমওয়ার্ক আছে। তো আমি সেই জিনিসটাই দেখা যে প্রোডাকশন রেডি এলএলএম অ্যাপ্লিকেশান বানাতে গেলে আমাদের কোন কোন স্টেপস ফলো করা উচিত। যেরকম আমাদের এভালিউশনের জন্য আমাদের যে ফ্রেমওয়ার্ক আছে রাগাস কাস্টম ইভেন্ট হারনেস। তো এইখানে তোমার এটা আহ, বিবেচনা করা হয় যে তোমার র্যাক পাইপলাইনটা, এই রাগাস দিয়ে র্যাক পাইপলাইনটা কতটা ভালো কাজ করছে এবং এটা হ্যালুসিনেশন করছে না। তো মানে হ্যালুসিনেশন রেটটাকে এখানে বের করা হয় এবং এখানে আনসারের কোয়ালিটি দেখা হয়। হ্যালুসিনেশন মানে হলো যে তুমি একটা কোশ্চেন করলে এবং তার একটা ইররিলেভেন্ট তোমাকে আনসার দিল, এটা হলো হ্যালুসিনেশন করা। আমরা এই যে ইভালিউশন নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো এবং এভালিউশনের সমস্ত দিকগুলো আলোচনা করব। যে 2 নম্বরে আছে আমাদের মনিটরিং। মনিটরিংয়ে আমাদের দেখতে হয় আহ, যে লেটেন্সি লেটেন্সিটা তো লেটেন্সি হলো আমাদের রেসপন্স কতক্ষণে আসছে। ইউজার চ্যাটবটে একটা কোশ্চেন করার পরে তা সে কত তাড়াতাড়ি রেসপন্স পাচ্ছে। ইউজারকে যদি অনেকক্ষণ ওয়েট করতে হয় তাহলে ইউজার এক্সপিরিয়েন্স খুবই খারাপ হয়। মোটামুটি আমাদের 2 3 সেকেন্ডের মধ্যে আনসার আসা দরকার, তো সেইটা মনিটর করা হয়। এরপরে আছে টোকেন কস্ট, মানে প্রতিটি এপিআই কল করতে আহ, কত টাকা খরচ হচ্ছে। হ্যালুসিনেশন ট্র্যাকিং তো আমি আগেই বলেছি। এখানে হলো আহ, যদি আমাদের চ্যাটবট বা আমরা যে এলএলএম অ্যাপ্লিকেশন বানিয়েছি সেটা কতবার ভুল তথ্য দিচ্ছে সেটা আমরা হ্যালুসিনেশন রেট থেকে বুঝতে পারি।
তো এইখানে যে টুলসগুলো ব্যবহার করা হয় আমাদের আছে ল্যাংস্মিথ মনিটরিংয়ের জন্য। এছাড়া আছে প্রমিথিয়াস। ল্যাংস্মিথ, প্রমিথিয়াস এইগুলো হলো আমাদের মনিটরিং টুল। এবার আছে ৩ নম্বর ভার্সানিংয়ে। তো এখানে আছে আমাদের ১ম এ প্রম্পট ভার্সন কন্ট্রোল, মানে কোন প্রম্পট তুমি কখন চেঞ্জ করেছিলে সেইটা এটার মাধ্যমে কন্ট্রোল করা যায়, প্রম্পট ভার্সন কন্ট্রোল। আর এবি টেস্টিং। এবি টেস্টিংটা হলো তোমার দুটো ডিফারেন্ট প্রম্পটের মধ্যে কোনটা ভালো পারফর্ম করছে সেটা এই এবি টেস্টিং প্রম্পটস এর মাধ্যমে বোঝা যায়। আর ৪ নম্বরে আমাদের ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট আমরা কিভাবে করতে পারি? এলএলএম অ্যাপ্লিকেশন। তো তুমি একটা এলএলএম অ্যাপ্লিকেশন বানালে তার সাথে তুমি ফাস্ট এপিআই দিয়ে এলএলএম অ্যাপ্লিকেশনটাকে রেস্ট এপিআই এর মাধ্যমে এক্সপোজ করতে পারো। সেটা একটা ইউআই কনজিউম করতে পারে, বা ডাইরেক্টলি তুমি তার রেস্ট এপিআই গুলো ইউজ করে তার সাথে এলএলএম অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো। আর তুমি ডকার দিয়ে এটাকে কন্টেনারাইজ করে দিতে পারো। আর সিআইসিটি পাইপলাইন সেট আপ করতে পারো। এইসব জিনিসগুলো হ্যান্ডস অন আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো আমাদের এআই ইঞ্জিনিয়ার রোডম্যাপের মডিউল 4 হলো এলএলএম অপস। এলএলএম অপস মানে আমাদের এলএলএম অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট, মনিটরিং, ইভ্যালুয়েশন, ভার্সানিং, এবং পরবর্তী মডেল হলো আমাদের মাল্টি মডাল, যেখানে আমরা ইমেজ, অডিও, ভিডিও এইসব নিয়ে কাজ করতে পারি। তো আমি এটা একটু বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে মাল্টিমোডাল এআই মানে হলো টেক্সট ছাড়িয়ে আরও বড় দুনিয়া। মাল্টিমিডিয়ার এআই এর মধ্যে প্রথমে আছে ইমেজ জেনারেশন। তুমি টেক্সটে প্রম্পট দিলে যে আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে বললে যে এরকম একটা ইমেজ তৈরি করে দাও, তখন আমাদের যে এলএলএম অ্যাপ্লিকেশান আছে সে একটা ইমেজ তৈরি করে দেবে। এখানে কিছু ওপেন সোর্স মডেল আছে, যেমন স্টেবল ডিফিউশন, ওপেন সোর্স মডেল, আর কমার্শিয়ালে ডালি, মিড জার্নি, এইসব অ্যাপ্লিকেশান দিয়ে তুমি টেক্সট প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করে নিতে পারবে। এরা হলো ডিফিউশন মডেল টেকনিক ইউজ করে, যেটা নয়েজ থেকে ধীরে ধীরে ইমেজ তৈরি করে। তো এরপরে আছে ভিশন ল্যাঙ্গুয়েজ। এটা হলো ইমেজ জেনারেশনের উল্টোটা। এখানে তুমি ইমেজ দিয়ে টেক্সটে আনসার পাও। কোনো ইমেজ দিয়ে তুমি বলতে পারো যে এটাকে আমাকে ডিসক্রাইব করে বলো, বা এখানে যেটা বলতে চেয়েছে সেটা আমাকে ডিটেলসে বোঝাও, বা এটা সামারি জেনারেট করে দাও। তো তার জন্য আমাদের আছে GPT-4V মডেল, লাভা ওপেন সোর্স মডেল। এটা কোন কোন কাজে ব্যবহার করে? যেমন প্রোডাক্ট ইমেজ তুমি ডিসক্রাইব করতে চাইলে, যে তোমার একটা প্রোডাক্ট ইমেজ আছে, সেটা ডেসক্রিপশন তুমি চাইলে। নেক্সট আমাদের হলো অডিও মডেল আছে। অডিও মডেল কি করে? স্পিচ থেকে টেক্সট আর টেক্সট থেকে ভয়েস। যেমন হুইসপার মডেল ব্যবহার করে তুমি স্পিচ থেকে টেক্সট জেনারেট করে নিতে পারো। স্পিচ থেকে টেক্সট, এটা অনেকটা সেই সাবটাইটেলের মতো। তুমি কোনো অডিও আপলোড করলে তার থেকে অডিওর টেক্সটটাকে এক্সট্র্যাক্ট করে নিতে পারো এইসব অডিও মডেল ইউজ করে। আর এটা যদি ইংলিশে থাকে তুমি যে কোনো তোমার পছন্দ মতো যে কোনো ভাষাতেও পেয়ে যেতে পারো। আর আছে টিটিএস মডেল। এটা থেকে উল্টো, টেক্সট থেকে ভয়েস। কোনো টেক্সট দিলে সেটা কোনো এআই ভয়েসে রূপান্তর করতে চাইলে তুমি ওই টিটিএস মডেল ইউজ করে করতে পারো। এখানে ওপেন এআই এর হুইসপার আছে। এর পরবর্তী হলো ভিডিও জেনারেশন, অর্থাৎ তুমি টেক্সটে প্রম্পট দিলে আর তার থেকে ভিডিও জেনারেট করতে পারো। বিভিন্ন ধরনের কার্টুন বা বিভিন্ন ধরনের ছোট ভিডিও ক্লিপ তুমি বানিয়ে নিতে পারো। তুমি শুধু ডেসক্রাইব করবে যে তুমি কীরকম ভিডিও চাও, তো সেই রকম অনুযায়ী ভিডিও জেনারেট করে দেবে। তার জন্য আছে সোরা, ওপেন এআই এর সোরা, আর রানওয়ে। তো আমাদের মডিউল 5টা বোঝা হয়ে গেল। এবার আসি
সবচেয়ে এক্সাইটিং অংশ প্রোডাকশন সিস্টেম। তো এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস দেখলাম। এখন দেখব এগুলো একসাথে জুড়ে কিভাবে একটা রিয়েল প্রোডাকশন সিস্টেম বানানো যায়, অথবা এই কম্পোনেন্টসগুলো একটা রিয়েল প্রোডাকশন সিস্টেমে কিভাবে কাজ করে। তো আমরা একটা কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট দেখব। তো এখানে আমি একটা ফুড ডেলিভারি অ্যাপ কাস্টমার সাপোর্ট এআই এর উদাহরণ দেবো, যে এই কম্পোনেন্টসগুলো ওখানে তোমরা কিভাবে ইউজ করতে পারবে। যেরকম আমাদের একটা ফুড ডেলিভারি এআই প্রোডাকশন সিস্টেম আছে। এখানে ইউজার প্রশ্ন করলো যে আমার অর্ডার কোথায় আছে। তো এখানে ফার্স্ট স্টেপে তা হলো আমাদের ইউজার ইনপুট কীভাবে আসে, ইউজার তার ফোনে মেসেজ টাইপ করে এবং সেটা সিস্টেমে আসে। তো পরবর্তী ধাপ হলো আমাদের গার্ডরেলস লেয়ার। তো যেকোনো ইউজার যেকোনো কিছু টাইপ করতে পারে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, পার্সোনাল ইনফরমেশন বা সিস্টেমের স্কোপের বাইরের প্রশ্ন। তো এর সলিউশন কি? এর সলিউশন হলো আমাদের গার্ডরেল লেয়ার্স। এখানে আমাদের আছে টক্সিসিটি ফিল্টার বা টক্সিসিটি লেয়ার্স। এটা চেক করে যে আমাদের ইউজারের যে ইনপুট আছে সেখানে কোনো খারাপ আ ভাষা বা হার্মফুল কনটেন্ট আছে কিনা। পরবর্তী হলো আমাদের পিআই ডিটেকশন লেয়ার। তো এইখানে কোনো ক্রেডিট কার্ড নাম্বার, আধার নাম্বার, যে এইসব জাতীয় সেনসিটিভ ইনফরমেশান আছে কিনা। কারণ এগুলো এলএলএম এ পাস করা সেফ নয়। তো এই যে লেয়ারটা আছে এটা দিয়ে ফিল্টার হয়ে যাবে। নেক্সট হলো টপিক স্কোপ। টপিক স্কোপ কী করে? এ যে প্রশ্নটা করা হয়েছে সেটা ফুড ডেলিভারির সাথে কতটা রিলেটেড সেটা চেক করা। ইউজার ফুটবল ম্যাচ স্কোর সম্পর্কেও জানতে চাইতে পারে। সেটা এইটার সাথে রিলেভেন্ট না, সেটা হলো এখান দিয়ে ফিল্টার হয়ে যাবে টপিক স্কোপ দিয়ে। তো ইনপুট পাস হলে তবেই পরবর্তী ধাপে যাবে, আর ইনপুট নইলে এখানে আমরা পোলাইটলি একটা এরর মেসেজ দিয়ে দেবো যদি ফেল করে। আমাদের পরবর্তী ধাপ হলো কোয়েরি রাউটার। তো এখানে সিস্টেম কী করে? সিস্টেমকে এখানে বুঝতে হয় যে ইউজার আসলে কী চাইছে। ইউজার ইনটেন্ট ক্লাসিফাই। তো এই ইনটেন্ট ক্লাসিফাইয়ের ভিত্তিতে এখানে এটাকে দুটো দিকে রাউট করে দেওয়া যায়। ১ নম্বরে আমাদের হলো এফএকিউ আর ২ নম্বরে অ্যাকশন। তো আমরা ১ নম্বরের ফ্লোটা দেখে নিই। তো এখানে এফএকিউ বা পলিসি রিলেটেড কোয়েরি হতে পারে, যেরকম আ আমি কিভাবে রিফান্ড নিতে পারি, বা ডেলিভারি টাইম কতক্ষণ, বা কোন পেমেন্ট মেথড তোমরা অ্যাকসেপ্ট করো। তো এই ধরনের কোশ্চেনের জন্য কোয়েরি রাউটার কী করবে? আ এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি পলিসি ডকুমেন্টে আছে। তো এগুলোর জন্য ওরা এক পাইপলাইনে পাঠিয়ে দেবে। রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন এখানে পাঠিয়ে দেবে। যেরকম প্রশ্ন করলো যে রিফান্ড পলিসি কী? তো এইখানে এই কোশ্চেনটাকে কীভাবে হ্যান্ডেল করবে? তো ইউজার প্রথমে এই কোয়েরিটাকে একটা ভেক্টরে কনভার্ট করবে। তারপর ২ নম্বরে গিয়ে ভেক্টর ডেটাবেসে সার্চ করবে। আ যে ভেক্টর ডিবিতে আমাদের আ যেটা থাকে, যে এফএকিউ ডকুমেন্টস, পলিসি ডকুমেন্টস, যার ভেতরে রিফান্ড, ক্যান্সেলেশন, ডেলিভারি সংক্রান্ত তথ্য থাকে, আর পাস্ট সাপোর্ট টিকেটসের ব্যাপারে। তো এইগুলো সার্চ করে সে রিলেভেন্ট চাঙ্কস, মানে এর সাথে রিলেটেড যেসব আ প্যারাগ্রাফগুলো আছে সেগুলোকে নিয়ে আসবে। আর ফাইন টিউন এলএলএম আমাদের যেটা আছে, ফাইন টিউন মানে এই যে ডেলিভারি রিলেটেড আ ট্রেন করা আমরা এলএলএম এখানে ইউজ করব। তার কাছে যদি আমাদের এই কোয়েরি আর যে চাঙ্কটা ও রিট্রিভ করেছে সেইটা দিলে সে সেই অনুযায়ী একটা পারফেক্ট আনসার জেনারেট করে দেবে। এখানে আমরা ফাইন টিউন এলএলএম কেন ব্যবহার করছি? এটা কাস্টমার সাপোর্ট ল্যাঙ্গুয়েজে বিশেষভাবে ট্রেন করা, যাতে এটা কোনো জার্গন ছাড়াই সহজ ভাষায় উত্তর দিয়ে দেয়। তো এইটা গেল আমাদের এফএকিউ বা পলিসি কোয়েরি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমরা এইভাবে হ্যান্ডেল করব। এই দিকের যে ফ্লোটা আছে। এবার আমাদের যদি অর্ডার বা অ্যাকশন রিলেটেড কোনো কিছু থাকে তাহলে আমাদের এই ফ্লোতে যেতে হবে। অর্থাৎ এটাকে এআই এজেন্টে পাঠাতে হবে।
আর অর্ডার বা অ্যাকশন রিলেটেড কোয়েরি কি হতে পারে, যেরকম ইউজার জিজ্ঞেস করতে পারে যে আমার অর্ডার 1 2 3 4 5 এই অর্ডার নম্বরটা কোথায় আছে, আমার লাস্ট অর্ডার ক্যানসেল করো বা আমার রিফান্ড স্ট্যাটাস দেখাও। এইসব অর্ডার বা অ্যাকশনস কোয়েরি থাকতে পারে। আর এইসব প্রশ্নগুলোতে আমাদের রিয়েল ডেটা অ্যাক্সেস করার দরকার হয়, তাই এগুলোকে আমরা এআই এজেন্টে পাঠাবো। তো এআই এজেন্টে কেউ যেন বললো যে আমার অর্ডার কোথায়, তো এইটা কীভাবে হ্যান্ডেল হবে এটা আমরা দেখে নিই। যে এখানে এআই এজেন্টকে টুল ব্যবহার করতে হবে। এখানে এআই এজেন্টের কাছে 3টে টুল আছে, যেমন অর্ডার ডিবি টুল, ওটা রিয়েল টাইম অর্ডার ডেটাবেসে কোয়েরি করে বলে দেবে যে অর্ডার কতক্ষণ পৌঁছাবে, কোন লোকেশানে আছে, আর সেই অনুযায়ী ও বলে দেবে যে কোথায় কতক্ষণে এটা পৌঁছাতে পারে। রিফান্ড রিলেটেড কোনো কিছু কোশ্চেন থাকলে সেটা আমাদের রিফান্ড টুল আছে, সেগুলো হলো পেমেন্ট গেটওয়ে এপিআই এর থ্রু দিয়ে রিফান্ড ইনিশিয়েট করতে পারে পেমেন্ট গেটওয়ে এপিআই কল করে। আর আমাদের কাছে সিআরএম টুল আছে কাস্টমারের প্রোফাইল দেখার জন্য বা হিস্ট্রি, যে আগে সে কী কী অর্ডার করেছিল এবং কী কী পছন্দ করে সেই সব জিনিস জানার জন্য সিআরএম টুল বা কাস্টমার প্রোফাইল সিআরএম টুল ইউজ করতে পারে। এখানে আমি বলেছি যে এআই এজেন্ট এখানে রিঅ্যাক্টিভ রূপে কাজ করে। প্রথমে সে বোঝে যে তার কোন টুল ব্যবহার করার দরকার, সেই অনুযায়ী টুল কল করে রেজাল্ট দেখে, এবং যদি তার কোয়ারিটা রিসলভ হয়ে যায়, আর কোনো টুলের দরকার না হয়, তাহলে ফাইনাল আনসার তৈরি করে। আর যদি আরও কোনো টুল ব্যবহার করতে হয় তাহলে সে আবার টুল কল করে এবং রেজাল্ট অবজার্ভ করে। এইভাবে জিনিসটা কাজ করে এখানে। আর এই দুটো জিনিস র্যাক পাইপলাইন বা এআই এজেন্ট, এই দুটো স্টেপস হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি, যে এলএলএম অপস লেয়ার। এইখানে হলো বেসিক্যালি আমাদের মনিটর করা হয়। প্রথমে হলো লেটেন্সি, রেসপন্স কতক্ষণে এলো, 2 সেকেন্ডের বেশি হলে ইউজার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তাহলে আমাদের 2 সেকেন্ডের এখানে টার্গেট রাখা উচিত। টোকেন কস্ট, প্রতিটি এপিআই কল করতে আমাদের কতটা খরচ হচ্ছে। হ্যালুসিনেশন এভলিউশন, তো এখানে আমরা বেসিক্যালি মেজার করি যে এআই কোনো ভুল তথ্য দিচ্ছে কিনা। প্রম্পট এবি টেস্টিং, নতুন প্রম্পট কি পুরানোটার চেয়ে ভালো, সেইটা এখানে আমরা দেখি। এই লেয়ারটা দিয়ে বেসিক্যালি আমাদের কি হয়, ডেটা দিয়ে সিস্টেম কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হয়। এটাকে আমরা ফিডব্যাক লুপও বলা যেতে পারে। নেক্সট স্টেপে আমাদের আছে কনফিডেন্স চেক। এআই এর উত্তরে কতটা নিশ্চিত। এখানে হাই কনফিডেন্স, লো কনফিডেন্স এই সব হতে পারে। এআই এর উত্তর তৈরি হওয়ার পরে একটা কনফিডেন্স স্কোর চেক হয়। যদি হাই কনফিডেন্স হয় তাহলে আমরা ইউজারকে সরাসরি উত্তর পাঠিয়ে দেবো, ফাইনাল রেসপন্স। আর যদি লো হয় তাহলে এটা আমাদের হিউম্যান এজেন্টের কাছে যাবে। যেরকম লো কনফিডেন্সের ক্ষেত্রে আমরা কাস্টমার সাপোর্টের কাছে যেতে পারি। এই এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, হিউম্যান এজেন্ট, কারণ এআই সমস্ত সমস্যার সমাধান করতে পারে না। কমপ্লেক্স কেস, ইমোশনাল সিচুয়েশান বা আনইউজুয়াল রিকোয়েস্ট, এইগুলোতে হলো আমাদের হিউম্যান ইন্টারভেনশন বা মানুষের দরকার হয়। তখন আমরা একটা হিউম্যান এজেন্টের কাছে ওটাকে ট্রান্সফার করে দিতে পারি। সে যেটা এআই সলভ করতে পারলো না সেটা হিউম্যান সলভ করে দেবে। তো এইভাবে আমি যে কম্পোনেন্টগুলো আলোচনা করলাম বিভিন্ন মডিউলে, সেটা দিয়ে আমরা একটা ফুড ডেলিভারি এআই প্রোডাকশন সিস্টেম বানিয়ে নিতে পারি। তাহলে বন্ধুরা, তোমরা যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, তাহলে
বা সফটওয়্যার ডেভেলপার হও এবং পাইথন জানো, তাহলে এই যে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, 4, বেসিক্যালি এই জিনিসগুলো তোমরা ইন ডেপথে শিখে একজন ভালো এআই ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারো। আর তুমি যদি এমএল ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমাকে বিল্ডার্স পার্সপেক্টিভ অর্থাৎ ডিপ লার্নিং, পাইটর্চ আর ইউজার পার্সপেক্টিভ এই দুটোই শিখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইস হলো শুধু থিওরি নয়, আমাদের ছোটো ছোটো প্রজেক্ট বানাতে হবে। সিম্পল র্যাক চ্যাটবট বানাও বা এআই এজেন্ট বানাও। তাহলে বন্ধুরা, আমরা আজকে দেখলাম যে এআই ইঞ্জিনিয়ারের কমপ্লিট রোডম্যাপ মডিউল 1 থেকে একদম মডিউল 5 পর্যন্ত। এখানে আমরা আরও কিছু দেখলাম যে এলএলএম টাইপস, এপিআই অ্যাক্সেস, লোকাল ডিপ্লয়মেন্ট, ল্যাংচেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের 5টা টেকনিক এখানে কী কী আছে, আর র্যাক কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ আমরা দেখলাম। র্যাক পাইপলাইন কীভাবে কাজ করে। এরপরে দেখলাম আমরা এআই এজেন্ট, চ্যাটবট আর এআই এজেন্টের মধ্যে পার্থক্য, আর এআই এজেন্ট কীভাবে কাজ করে। এরপরে এলএলএম অপস, প্রোডাকশন রেডি এলএলএম অপস তোমরা কীভাবে এভালিউট করবে, মনিটর করবে, ভার্সানিং করবে এবং ডিপ্লয় করবে। আর তারপরে আমরা একটা কমপ্লিট প্রোডাকশন রেডি প্রোডাকশন রেডি ফুড ডেলিভারি এআই সিস্টেম কীভাবে বানাবে সেটা দেখলাম। এই রোডম্যাপ ফলো করলে তুমি স্টেপ বাই স্টেপ একজন কেপেবল এআই ইঞ্জিনিয়ার হতে পারবে। আর পরের ভিডিওতে আমরা ল্যাংচেনের প্রতিটি কম্পোনেন্ট দেখবো। ল্যাংচেনের এখানে আমি প্রতিটি কম্পোনেন্ট আলোচনা করেছিলাম, মডেলস, প্রম্পটস, চেনস, মেমোরি, ইন্ডেক্স, এজেন্টস। তো আমি এক একটা ভিডিওতে এক একটা কম্পোনেন্ট আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।